বর্ণিল আয়োজনে পর্দা উঠল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের। মেক্সিকো সিটির এজতেকা স্টেডিয়ামের পুরো বিশ্বের সামনে নিজের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরল আয়োজক মেক্সিকো। দায় দায়ী গানে পুরো স্টেডিয়ামে থাকা ৮৭,০০০ দর্শককে সুরের মূর্ছনায় ভাসান জনপ্রিয় পপ গায়িকা শাকিরা। বিশ্বখ্যাত শিল্পীদের পাশাপাশি পারফর্ম করেছেন মেক্সিকোর স্থানীয় শিল্পীরা। মায়া সভ্যতার মাঝ থেকে পুরো বিশ্বকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে স্বাগত জানালো আয়োজক মেক্সিকো। বিখ্যাত আজতেকা স্টেডিয়াম সাক্ষী হলো আরও একটা উদ্বোধনী অনুষ্ঠানের। ১৯৭০ ও ৮৬ দুই বিশ্বকাপের পর ২০২৬ বর্ণিল আয়োজনে কয়েক হাজার বছরের পুরনো সভ্যতায় নিয়ে গেল গ্যালারিতে থাকা ৮৭,০০০ দর্শককে। ছিল মায়া সভ্যতার ইতিহাস, সমাজ ব্যবস্থা, উৎসব ও জীবনধারা। মেক্সিকো পুরো বিশ্বের সামনে তুলে ধরলো নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। প্রথম ধাপের চোখ ধাঁধানো ১৫ মিনিটের আয়োজনের মূল আকর্ষণ কলম্বিয়ান গায়িকা শাকিরা। ঐতিহ্যবাহী মারিয়াচি সঙ্গীতের সুরে সুরে তুলে ধরা হয় মেক্সিকোর ইতিহাস, আদিবাসী ও লোকজ সংস্কৃতি। গোটা স্টেডিয়ামকে পরিণত করা হয় জীবন্ত শিল্পকর্মে। তবে শুরুটা করেন মেক্সিকান পপ রক ব্যান্ড মানার। এরপরে আসেন ভেনেজুয়েলার জাস্টিন বিবার খ্যাত গায়ক ও গীতিকার ড্যানি ওশান। বিশ্বখ্যাত শিল্পীদের পাশাপাশি পারফর্ম করেছেন মেক্সিকোর স্থানীয় শিল্পীরাও। জো বালভিন বেলিন্দার গানের পরে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। ২০১০-এ সাউথ আফ্রিকা বিশ্বকাপের ওয়াক্কা ওয়াক্কা গানের পর আবারও বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরা। তার সঙ্গে পারফর্ম করেন নাইজেরিয়ার বার্না বয়। বিশ্বকাপের অফিসিয়াল থিম সং দাই দাই লেটস গো সুরে পুরো হ্যান্ড অফ গড খ্যাত আজতেকা স্টেডিয়াম মাতিয়ে তুলেন এই গায়িকা। তার সঙ্গে গলা মেলায় স্টেডিয়ামে থাকা ৮৭,০০০ দর্শক। শাকিরাকে দিয়ে শেষ হয় প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া আরও একটি থিম সং ডিএনএর যৌথ পারফরমেন্স করেন আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গুইটা, মেগান থ্রি স্টেলিয়ান ও এজে। এরপরে মাঠে আসেন উদ্বোধনী ম্যাচের দুই দলের খেলোয়াড়রা। তাদের ওয়ার্ম আপ শেষে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা, যেখানে ফিফার শুভেচ্ছা বার্তা নিয়ে আসেন মেক্সিকান ও হলিউড তারকা বিশ্বকাপ অ্যাম্বাসেডর সালমা হায়েক। তিনি বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তকে স্বাগত জানান ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে। এরপরে মাঠে নিয়ে আসা হয় অংশগ্রহণকারী ৪৮ দেশের পতাকা, যেখানে আয়োজিত হয় আরও একটি গান। সবশেষ সালমা হায়েকের সঙ্গে বিশ্বকাপের উদ্বোধন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আতশবাজি ও নানা রঙের আলোর সমন্বয়ে আকাশ জুড়ে ফুটে উঠে বিশ্বকাপের প্রতীক। তাতেই শেষ হয় মেক্সিকো পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ব্লকবাস্টার উদ্বোধনী ম্যাচে অভিশাপ কাটালো মেক্সিকো। অষ্টমবারের চেষ্টায় বিশ্বকাপ ওপেনিংয়ের জয়ের গ্যারো খুলল দলটি। ৩ লাল কার্ডের ম্যাচে সাউথ আফ্রিকাকে হারালো এলট্রিরা। কুইনেস এবং হেমিনেস ম্যাজিকে ২-০ গোলের জয় পেয়েছে অ্যাগুয়েরির দল। জোহান্সবার্গের সকার সিটি স্টেডিয়াম থেকে মেক্সিকো সিটির আজতেকা ১৬ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পুনরাবৃত্তি। ভেন্যু পরিবর্তনের সঙ্গে বদলেছে ম্যাচের ফলাফল। স্বাগতিক মেক্সিকো কাটালো তাদের বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসের উদ্বোধনী ম্যাচের অভিশাপ। এর আগে ট্রিকলাররা ৭ বার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেললেও জয় তুলে নিতে পারেনি একটিতেও। অষ্টমবারের চেষ্টায় আর কোনো ভুল করেনি রাউল হিমিনেজরা। প্রায় ১৬ বছর পর আবারও বিশ্বকাপে ফেরা সাউথ আফ্রিকার শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। ম্যাচের শুরু থেকে মেক্সিকোর দাপুটে পারফরমেন্স, যেখানে কোনো সুযোগ পায়নি বাফানারা। স্বাগতিকরা এগিয়ে যায় ৯ মিনিটে। নিজেদের ভুলেই গোল হজম করে বসে সাউথ আফ্রিকা। ডি বক্সের সামনে এরিক লিডার কাছে বল হারান শীতল। সেখান থেকে বল যায় হুলিয়ান কুইনোনাসের কাছে। আর তাতেই কোনো ভুল করেননি সৌদি প্রো লিগের গোল্ডেন বুট জয়ী ফুটবলার। ২০২৬ বিশ্বকাপের প্রথম গোল স্কোরারের তকমাটা নিজের করে নিলেন কুইনোনাস। গোল খেয়ে আরও এলোমেলো হয়ে যায় সাউথ আফ্রিকা। প্রথমার্ধের শেষ দিকে আরও কয়েকবার আক্রমণ করে মেক্সিকো, তবে ভাগ্য সহায় হয়নি ট্রিকলারদের। বেশ কয়েকবার বল বারে লাগায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেক্সিকো। দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের মাথায় ১০ জনের দলে পরিণত হয় সাউথ আফ্রিকা। আবারও দলকে ডোবান স্পেফেলো শীতল। ব্রায়ান গুতিয়েরেসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন এই সেন্টার মিডফিল্ডার। ৬৭ মিনিটে আবারও এগিয়ে যায় মেক্সিকো। রবার্তো আলভারদোর অ্যাসিস্টে এবার বল জালে জড়ান রাউল হিমিনেজ। ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৮৪ মিনিটে আবারও লাল কার্ড। এবার মাঠ ছাড়েন বাফানাদের বদলিনামা থেম্বা জাউনে। ৯ জনের দলে পরিণত হয় সাউথ আফ্রিকা। ১১ জন নিয়ে মাঠ ছাড়তে পারেনি মেক্সিকো। যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সিজার মন্টেস। ৩ লাল কার্ডের ম্যাচে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।
ফিফা বিশ্বকাপের আরও খবর থাকতে সংবাদের পরের অংশে। এবার অন্য প্রসঙ্গ। প্রায় 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় এসে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করল বিএনপি সরকার। প্রস্তাবিত বাজেটে অগ্রাধিকারে সামাজিক সুরক্ষা, শিক্ষা, অর্থনীতির স্থিতিশীলতা সহ 10টি খাত। রাজস্ব আয়ের লক্ষ্যে 6,95,000 কোটি টাকা। বাজেটের প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতি পূরণে এবারও ব্যাংক ও বিদেশি ঋণ নির্ভরতা থাকছে। জিডিপির প্রবৃদ্ধি 6.5% আর মূল্যস্ফীতিকে 7.5 ভাগে নামিয়ে আনার লক্ষ্যে সরকার। রুবেল মিয়ার প্যাডেলে চালানো রিকশা ঘুরে শক্তির জোরে। সে শক্তি দিয়ে 12,000 টাকা আয়ে মাসে 15,000 টাকার বাজেট মেলাতে হয় তাকে। কিন্তু সংসদে আজ বাজেটের কথা শুনে বললেন চিন্তার বিষয়। বাজেটের কথা শুনলে ডর করে। আমি মাসে ইনকাম করুন 12,000, আমার খরচ হইলো 15,000, তাহলে মনে হয় 3,000 পাই কই আমি। রুবেল মিয়া থেকে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। দেশের 16 কোটি নাগরিকের আসছে 1 বছরের জমা, খরচ, ইজার পরিকল্পনা নিয়ে সকালে সংসদে হাজির নতুন দায়িত্ব নেয়া বিএনপি সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা প্রতিপাদ্যে 2026-27 অর্থ বছরের জন্য 11তম বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা 2025-26 অর্থ বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 13.7% এবং বিগত অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। দেশজ উৎপাদনের লক্ষ্যমাত্রা 68,31,000 কোটি টাকা, অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধি 6.5%। মূল্যস্ফীতির লক্ষণ রেখা 7.5% টেনে গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের ইশতেহার বাস্তবায়নকে। জীবনচক্র ভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র্য হ্রাস পায়, বৈষম্য কমে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হয়। সর্বজনীন সামাজিক সুরক্ষা, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা সহ 10টি প্রধান খাত অগ্রাধিকারে থাকছে বাজেটে। 42.5 লক্ষ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকগণ প্রতি বছর একবার 2,500 টাকা করে নগদ সহায়তা পাবেন। সরকার প্রবাস আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখছে। বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। 2,43,000 কোটি টাকার বাজেট ঘাটতি পূরণ এবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে 1,90,000 কোটি টাকা। রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 91,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। সংসদে বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতিকে তুলে আনা এবং মানুষের জীবন সহনীয় করা প্রথম লক্ষ্য সরকারের। প্রায় 2,20,000 জনকে বাজার চাহিদা ভিত্তিক মাঝারি হতে উচ্চতর দক্ষতার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং এই প্রশিক্ষণপ্রাপ্তদের কমপক্ষে 65% কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে। রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। মানুষ লক্ষ কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধি, বিনিয়োগ এ ধরনের জটিল ক্যালকুলেশনগুলো বোঝেন না। মানুষ বোঝেন তার ভাতের থালার দাম বাড়লো কিনা, শিক্ষা স্বাস্থ্যে কাটছাট করতে হবে কিনা, অথবা মাসের শেষে কতটুকু সঞ্চয় থাকবে। এমন পরিস্থিতিকে বলা যেতে পারে স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির মধ্যে আটকে আছে অর্থনীতি। এমন পরিস্থিতিতে সরকারের প্রথম বাজেটের সফলতা নির্ভর করছে বাজেটের প্রতিটি পয়সার কার্যকরী এবং কল্যাণকর ব্যবহারের উপর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম বাজেটে ছিল অচলায়তন ভাঙার চেষ্টা। লাল রঙের বদলে কালো ব্রিফকেসে রাখা বাজেটের নথিপত্র নিয়ে সংসদে আসেন অর্থমন্ত্রী। প্রায় 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট, তাই আছে জনপ্রত্যাশার চাপ। সব সামলে 11 জুন সকাল 9:30টায় গুলশানে নিজ বাসভবন থেকে বের হলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ। শুরুটাও হলো অচলায়তন ভাঙার চেষ্টায়। লাল রঙের ব্রিফকেসের বদলে কালো ধূসর ব্যাগে রাখা হয় বাজেটের নথিপত্র আমির খসরু মাহমুদের। জাতিকে সামনে রেখে, বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে, বাংলাদেশের মানুষের কল্যাণে, দেশের কল্যাণে
সব কিছুকে মাথায় রেখে বাজেটটা দেওয়া হয়েছে। জানান শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এবারের বাজেটে থাকছে অর্থনীতি পুনর্গঠনের প্রত্যয়। বাংলাদেশের মানুষের কল্যাণে, দেশের কল্যাণে। এরপর নৌবাহিনী সদর দফতরের পাশের সড়ক দিয়ে পৌঁছে যান জাতীয় সংসদ ভবনে। সেখানে আবারও সাংবাদিকদের জানান অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছে দিতে প্রতিটি নাগরিককে অন্তর্ভুক্ত করা হয়েছে আসন্ন বাজেটে। সবচেয়ে বেশি আমরা শুরু করেছি কাজটা একেবারে হতদরিদ্র যারা পিছিয়ে পড়া লোক আছে তাদেরকে মাথায় রেখে এবং ক্রমান্বয়ে সকলের জন্য, সকল গোষ্ঠীকে মাথায় রেখে সকলে যাতে এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, অর্থনীতির সুফল পায়, সেটা মাথায় রেখে বাজেট করেছে। সংসদ সচিবালয়ে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের বিশেষ সভায় যোগ দেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় 2026-27 অর্থ বছরের বাজেট অনুমোদন দেয়া হয়। সব আনুষ্ঠানিকতা সেরে বিকেল 3টায় কালো রঙের ব্রিফকেস হাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী। তুলে ধরেন আগামী অর্থ বছরের বাজেট। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 2026-27 অর্থ বছরের এডিপিতে নতুন কোনো মেগা প্রকল্প নেয়নি সরকার, বরং চলমান বড় প্রকল্পগুলো দ্রুত শেষ করে সেবায় নিয়ে আসার লক্ষ্য রয়েছে। এডিপির প্রায় 18% অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে 15টি মেগা প্রকল্পে, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন খাত। প্রকল্পে একতরফা বিতর্কিত শর্ত যুক্ত থাকায় নতুন মেগা প্রকল্প নয়, চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নেই জোর দিচ্ছে সরকার। আগামী অর্থ বছরের এডিপিতে 15টি বৃহৎ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে 53,622 কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। আগামী অর্থ বছরে এ প্রকল্পের জন্য রাখা হয়েছে 15,499 কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় যা 5,488 কোটি টাকা বেড়েছে। প্রকল্পটির বাস্তবায়ন অগ্রগতি 68% বেশি এবং 2028 সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য সরকারের। দ্বিতীয় সর্বোচ্চ 7,350 কোটি টাকা বরাদ্দ পেয়েছে দেশের প্রথম পাতাল রেল প্রকল্প এমআরটি লাইন 1। বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত এই রুটে বর্তমানে ভূমি উন্নয়ন ও ইউটিলিটি স্থানান্তরের কাজ চলছে। 2030 সালে প্রকল্পের কাজ শেষ করে সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি প্রকল্প পেয়েছে তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ। আগামী অর্থ বছরে প্রকল্পটির জন্য বরাদ্দ রাখা হয়েছে 4,839 কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় যা 4 গুণের বেশি। বছরের শেষ নাগাদ নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা প্রকল্পটির। চতুর্থ সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে এমআরটি লাইন 5 প্রকল্পে। হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত এই রুটের জন্য বরাদ্দ প্রায় 5 গুণ বাড়িয়ে করা হয়েছে 3,910 কোটি টাকা। এদিকে উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন 6 প্রকল্পেও বেড়েছে বরাদ্দ। আগামী অর্থ বছরে প্রকল্পটির জন্য রাখা হয়েছে 1,900 কোটি টাকা। লক্ষ্য স্বল্প সময়ে যাতায়াত স্বস্তিদায়ক করতে দ্রুত কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বাণিজ্যিক কার্যক্রম চালু করা। বিশ্লেষকরা বলছেন, বড় অবকাঠামো প্রকল্পগুলো দীর্ঘদিন ঝুলে থাকলে ব্যয় বাড়ে এবং অর্থনৈতিক সুফল পেতেও দেরি হয়। তাই চলমান প্রকল্প দ্রুত শেষ করে জনগণের সেবায় আনার উদ্যোগ সময় উপযোগী। এটা দেরি করলে আমাদের কস্ট ওভাররান হবে, সেক্ষেত্রে তখন এটা দেশের বড় ক্ষতি হবে। তো সরকার সেটা চায়নি। একদিকে হচ্ছে যে ক্ষতি, সেখান থেকে দূরে থাকা এবং একই সঙ্গে সময় মতো এটাকে বাস্তবায়ন করা। আগামী অর্থ বছরের মধ্যে আমরা যদি দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারি, তাহলে সেই ক্ষেত্রে তখন অন্যান্য সহযোগীরাও তখন কিন্তু আশ্বস্ত হবেন এবং একই সঙ্গে যে অর্থের সঠিক ব্যবহার সেটাও নিশ্চিত করা যাবে। সংশ্লিষ্টদের আশা, এসব প্রকল্প বাস্তবায়ন হলে যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা ও বাণিজ্যিক সক্ষমতায় নতুন গতি আসবে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। কিশোরগঞ্জে বন্যায় ফসল জমিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অনিয়মের অভিযোগ। কৃষিতে সম্পৃক্ততা না হয়ে অনেকের সহায়তা পাওয়ার দাবি, তদন্তে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। কাল কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, রাজনৈতিক জনসভা ও সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। সফরকে ঘিরে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি এবং পুরো এলাকায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। 1979 সালের ডিসেম্বরে কক্সবাজার সদর উপজেলার পিএম খালিতে সফর করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি নিজ হাতে কোদাল চালিয়ে ঐতিহাসিক পাতলি খাল খননের সূচনা করেন। তার সেই স্মৃতি বিজড়িত খাল ও উন্নয়ন কর্মকাণ্ড আজও স্থানীয়দের কাছে ইতিহাস হয়ে আছে।
সে ঐতিহাসিক ধারাবাহিকতা স্মরণে 13 জুন পাতলি খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করবেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিনি স্থানীয় জনসভায় বক্তব্য রাখবেন। এই সফর ঘিরে এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। স্থানীয়দের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, আর দাবি করছেন জিয়াউর রহমানের স্মৃতিকে সংরক্ষণ করতে জিয়া স্মৃতি পার্ক নির্মাণের। এলিগারটা দিয়ে নেমে এখানে ওই খালটা খনন করা শুরু করছিল, এরপরে আসছিল আবার অন্য কথা মানে নদ দেখাইতো হাই দিও রহমান গরিবের আর মা বাবা খাইন দি। নির্বাচনের ইস্তেহারে এটা ছিল, উনি বিভিন্ন জেলায় গিয়ে খাল খনন করবেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেছে। জিয়া পার্ক হিসাবে আমরা একটা এখানে পার্ক চাই। এরপর তিনি দুলাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন আর সংরক্ষিত বনে সরকারের 5 বছরের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন, যা একই সঙ্গে সারা দেশে একযোগে শুরু হবে। এরপর প্রধানমন্ত্রী পেকুয়ায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর নবগঠিত পেকুয়া পৌরসভা, পাশাপাশি মাতামুহুরী উপজেলা ও থানার উদ্বোধন করবেন। পরে তিনি চকরিয়া বাস টার্মিনালে রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখবেন। এরপর কক্সবাজার মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন। সন্ধ্যায় তিনি কক্সবাজারের সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। কক্সবাজার জুড়ে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জনসভা স্থল থেকে শুরু করে প্রতিটি উদ্বোধন স্থলে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। তবে স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে উন্নয়নের ধারায় আসবে নতুন গতি। পর্যটন রাজধানীর হিসেবে রূপ দিয়ে সরকার রাজস্ব বৃদ্ধির কোনো সিদ্ধান্ত দিবেন। দাবি জানাবো এই রোহিঙ্গাকে যাতে ওনাদের দেশে যথাসময়ে যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাবাসন করার জন্য। প্রকৃতি ধ্বংস হচ্ছে, কক্সবাজার সমুদ্র সৈকত অরক্ষিত হয়ে যাচ্ছে দিনকে দিন। এসব বিষয়ে যেন সবাই দাবি দেয় ওনাকে। পৌরসভাকে যাতে সিটি কর্পোরেশন করা হয়, এই দাবিগুলো আমরা ওনার কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমরা চাই কক্সবাজারে একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক। প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন। যত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এবং সাথে অন্যান্য যারা স্টেক হোল্ডার যারা আছে, এই যে পিডাব্লিউডি থেকে শুরু করে সবাই, জেলা প্রশাসন, রোডস অ্যান্ড হাইওয়েজ, বিদ্যুৎ, সবাই আমরা ঐকান্তিকভাবে প্রচেষ্টায় আছি যেন এই সফরটি অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়। সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যাতায়াত এবং সফরটাকে নিরাপত্তামূলক এবং সফল করার লক্ষ্যে যে কোঅর্ডিনেশন সেগুলো আমরা করেছি। সব মিলিয়ে উন্নয়ন, রাজনৈতিক কর্মসূচি ও জন আকাঙ্ক্ষার সমন্বয়ে কক্সবাজার সফর ঘিরে তৈরি হয়েছে বিশেষ গুরুত্ব ও আগ্রহ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কৃষিখাতে বরাদ্দ ও শিল্প কারখানা চায় রংপুর অঞ্চলের মানুষ। নৌবন্দরে শিল্পের বিকাশ চায় চট্টগ্রাম ও খুলনা অঞ্চল। বাজেটে সিলেটে বাণিজ্যিক হাব চায় ব্যবসায়ী নেতারা। রাজধানীর পাশাপাশি অঞ্চল ভিত্তিক উন্নয়নে নজর দেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কৃষিখাত বাঁচলে বাঁচবে দেশ, একথা সবাই জানে বোঝে, তারপরও উপেক্ষিত কৃষক। তাদের হাড় ভাঙা খাটুনিতে প্রতি বছর বাড়ছে ধান, গম, সবজি সহ খাদ্যপণ্যের উৎপাদন, যার মাধ্যমে সচল দেশের অর্থনীতির চাকা। অথচ প্রতিবারই বাজেটে উপেক্ষিত থাকে কৃষিখাত ও এর সঙ্গে জড়িতরা। তবে এবারের বাজেটকে কৃষি বান্ধব হিসেবে দেখতে চান উত্তরাঞ্চলের বাসিন্দারা। তাই বাজেটে রংপুর অঞ্চলের কৃষি, শিল্প, অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখার দাবি এখানকার কৃষকদের। তারা বলছেন, শিল্পায়নের অভাবে এই অঞ্চলে বেড়েছে দারিদ্রতা ও কর্মহীনের সংখ্যা। কর্ম কমে গেছে, আয় মাছের কম, সংসার চলে না। জিনিসপত্রের দাম কমলে তো খুশি থাকবো, আর জিনিসপত্রের দাম না কমলে তো কেমনে খুশি থাকবো। এদিকে বাজেটকে স্বাগত জানালেও প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি খুলনাবাসীর। দুর্ভোগে বিপর্যস্ত এই অঞ্চলের বাসিন্দাদের জন্য আরো বেশি বরাদ্দ দাবি বাসিন্দাদের। খুলনা তো আমাদের নিচু অঞ্চল, অবহেলিত অঞ্চল। খুলনার মানুষের জন্য আসলে বরাদ্দ খুব একটা প্রতুল বলা চলে না। আমরা চাই যেভাবে দ্রব্যমূল্যের জিনিসগুলা যাতে কম থাকে, ভালোভাবে থাকতে পারি। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সিলেটবাসী। তাদের প্রত্যাশা, বাড়তি বরাদ্দের ফলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানব সম্পদ ও সামাজিক খাতে গতি আসবে। নতুন সরকারের নতুন একটা বাজেট
আমরা মনে করি সমস্যা সমাধানের উত্তরণের একটা বাজেটে শিক্ষা খাতে বরাদ্দটা বৃদ্ধি পেয়েছে, এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। আশাবাদী আমরা এদেশ এই বর্তমান সরকারের এই বাজেটের মধ্য দিয়ে বাংলাদেশ আরও অগ্রগতির দিকে যাবে। তবে বর্তমান সরকারের প্রথম বাজেটকে জনকল্যাণমুখী বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। বাজেটের আকার যেভাবে বাড়িয়েছে সেটা অবশ্যই জনকল্যাণে এবং অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্য নিরসনের একটা স্পষ্ট চিন্তাভাবনা সেখানে তারা বাজেটের মধ্যে রেখেছে। গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এই শ্রেণীগুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে। বাজেটটা গণমুখী, মানুষের জন্য, মানুষের জীবন মান উন্নয়নের জন্য অনেকগুলো প্রকল্প রয়েছে। বাজেটে সরকারের কৃষি বান্ধব পদক্ষেপকে স্বাগত জানালেও অঞ্চলভিত্তিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার দাবি সাধারণ মানুষের। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। মৌলিক রূপান্তর আনতে আগামী অর্থ বছরে সরকার কৃষি খাতে বরাদ্দ দিয়েছে 46,821 কোটি টাকা। এর মধ্যে প্রথমবারের মতো কৃষক কাজ, মৎস্য বীমা স্কিম, বাণিজ্যিক মৎস্য খামার যান্ত্রিকীকরণ ছাড়াও রাখা হয়েছে ভর্তুকি ও প্রণোদনার ব্যবস্থা। অর্থনীতিবিদরা বলছেন, বরাদ্দ যাই হোক, কৃষির উন্নয়নে দরকার বাজেটের যথাযথ বাস্তবায়ন। সহজ ঋণ, বীমা, কৃষি খাতে মৌলিক রূপান্তর আনতে উৎপাদন ও খাদ্য নিরাপত্তাকে গুরুত্ব দিলেও 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে চলতি অর্থ বছরের মূল বাজেট থেকে বরাদ্দ কমেছে 553 কোটি টাকা। তবে সংশোধিত বাজেটের তুলনায় বেড়েছে 1032 কোটি টাকা। 2026-27 অর্থ বছরে কৃষি, খাদ্য এবং মৎস্য পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 43,335 কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি, যা জিডিপির 0.3%। বৃহস্পতিবার সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী জানান, আগামী অর্থ বছরে 100 উপজেলায় 42,05,000 কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। এতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 1,062 কোটি 50 লাখ টাকা। এছাড়া সারে ভর্তুকি দেওয়ার পাশাপাশি কৃষিজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণের প্রতিও জোর দিচ্ছে সরকার। আমাদের অনেক সময় শ্রমিকের অভাব থাকে, এর জন্য কৃষিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যান্ত্রিকীকরণ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কৃষি পণ্যের বহুমুখীকরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। পচনশীল খাদ্য পণ্যের জন্য কোল্ড স্টোরেজ ও কোল্ড চেইন ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। মৎস্য চাষীদের ঝুঁকি মোকাবেলায় দেশে প্রথমবারের মতো মৎস্য বীমা স্কিম চালু এবং বাণিজ্যিক মৎস্য খামার যান্ত্রিকীকরণের পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। প্রকৃত মৎস্যজীবী ও কৃষকদের সুরক্ষায় জালজার জলাতার এই নীতির ভিত্তিতে জলমহল, উপকূলীয় খাল, হাওরগুলো স্থানীয় মৎস্যজীবী দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। মৎস্য চাষীদের ঝুঁকি মোকাবেলায় দেশে প্রথমবারের মতো মৎস্য বীমা স্কিম চালু এবং বাণিজ্যিক মৎস্য খামার যান্ত্রিকীকরণের পরিকল্পনা গ্রহণ করেছি। কৃষির উন্নয়ন টেকসই করতে উন্নত বিপণনের ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়ারও পরামর্শ দেন খাদ্য বিশ্লেষকরা। খাদ্য বান্ধব কর্মসূচির ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে, ইরানে হামলার হুমকি দিয়ে ফের সুর বদল ডোনাল্ড ট্রাম্পের। আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি, চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি বলছে তেহরান। আগুনে পড়ল খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল। বৃহস্পতিবার রাতে হাসপাতালের দ্বিতীয় ফ্লোরে লাগা আগুন প্রায় 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে 16তলা ভবনটির বেশ কয়েকটি ফ্লোরে। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি রোগীদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। মঞ্জুরুল হক মঞ্জু ও আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। বৃহস্পতিবার রাত 9:30 হঠাৎ করেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হাসপাতালের বেসমেন্টে থাকা জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময় তা ছড়িয়ে পড়ে ওপরের আরও কয়েকটি ফ্লোরে। আগুনের চেয়ে বেশি আতঙ্ক তৈরি করে ঘন কালো ধোঁয়া। ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন অনেক রোগী। জীবন বাঁচাতে রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীরা ছুটতে থাকেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। নর্মাল বেডে যত রোগী ছিল মোটামুটি বের করছি। শুধু আমার ননদ বের হইছে, আমার ননদের ছেলে আছে ওখানে 11 তলায় রয়েছে। আইসিইউতে রোগী ছিল, এমার্জেন্সি অনেক রোগী ছিল, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাওয়ার মতো,
কিন্তু ভিতরে একদম কালো কালো ধোঁয়া হয়ে গেছিল। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। তাদের সঙ্গে যোগ দেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, স্থানীয় মানুষ, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সম্মিলিত প্রচেষ্টায় বেশিরভাগ রোগীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। উপরে যত সব কাজ ছিল সব ভাঙা হয়ে গেছে, যাতে কোনো সাফোকেশন না হয়, পেশেন্টদের কোনো কিছু মানে কার্বন ডাইঅক্সাইড দিয়ে কোনো প্রবলেম হবে না উপরে। আর উপর পর্যন্ত আগুন যায়নি, উপর পর্যন্ত শুধু ধোঁয়াটাই গেছে। হাসপাতালের বাইরে তখন উৎকণ্ঠার অপেক্ষা। ভেতরে থাকা স্বজনদের খোঁজে শত শত মানুষ জড়ো হন সামনে। এদিকে অনেক রোগীকে হাসপাতালের সামনের সড়কে অস্থায়ীভাবে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর ও ঝুঁকিপূর্ণ রোগীদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে নগরীর বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত 11:55 নিয়ন্ত্রণে আসে আগুন। বেসমেন্টে আগুনের সূত্রপাত এবং বেসমেন্ট থেকে উপরে কোনোভাবে আমরা আগুন উঠতে দিই নাই এবং আমরা আগুন নির্বাপন করছি 23:55 এর আগে গত 20 মে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনা ঘটে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। রাজধানীর শেরে বাংলা নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। গত রাত 1টার দিকে জিয়া উদ্যানের গ্লাসবিচ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তারা আশঙ্কামুক্ত। পুলিশ জানায়, ছিনতাই করে অটোরিকশায় পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন ছিনতাইকারীকে ধাওয়া করে টহল পুলিশ। এ সময় মোটরসাইকেলে থাকা 2 পুলিশ সদস্যের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় তারা। দুজনেরই বাম কাঁধে ছুরিকাঘাত রয়েছে। পুলিশ যারা সিগন্যাল দেয় সাথে সাথেই তাদেরকে এসে চাকু দিয়ে আঘাত করে। এক একজনের প্রায় 10-12টা করে সেলাই লেগেছে। তারা এখন আল্লাহর রহমতে আশঙ্কামুক্ত রয়েছে। তো আমরা তাৎক্ষণিক পুলিশ এবং জনগণের সহায়তায় 2 জন ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করেছি এবং এদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছিনতাইকারী যারা এবং তারা কিশোর গ্যাং যারা, তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দিব না। তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান যেটা চলমান থাকবে। রাজধানী সহ সারা দেশের অলিগলি ছাড়িয়ে এখন প্রধান সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। অল্প সময় জনপ্রিয় হয়ে ওঠা এই বাহনটি নিয়ে এখন বহুমুখী সংকট। একদিকে যানজট ও নিরাপত্তার ঝুঁকি, অন্যদিকে প্রায় 1.5 কোটি মানুষের জীবন জীবিকা। মহানগর থেকে এই বাহন সরিয়ে নিতে সরকারের নতুন পরিকল্পনার পাশাপাশি দেখা দিয়েছে আইনি ও প্রশাসনিক মতভেদ। সিফাত আল শাহরিয়ারের ছবিতে বিস্তারিত রাইদুল ইসলাম শুভ রিপোর্টে। সড়কে যদি অটোরিকশা চলাচল করে তাহলে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যানজটে প্রতিদিন রাজধানীতে নষ্ট হচ্ছে প্রায় 82 লাখ কর্মঘণ্টা। অর্থনীতির হিসেবে বছরে যা প্রায় 50,000 কোটি টাকায় দাঁড়ায়। যানজটে বিশাল এই অর্থনৈতিক ক্ষতির অন্যতম কারণ ব্যাটারি চালিত অটোরিকশা। বিআরটিএর হিসেবে দেশের রাস্তাগুলোতে চলছে প্রায় 60 লাখ অটোরিকশা, যার 10 থেকে 12 লাখই দখল করে আছে রাজধানীর রাস্তাগুলো। যানজটের পাশাপাশি এই ব্যাটারি চালিত অটোরিকশা তৈরি করছে বিদ্যুৎ ব্যবস্থাপনায় বাড়তি চাপ। হিসেব বলছে প্রতিদিন 750 থেকে 800 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় এই বাহনের শক্তি যোগাতে, যা জাতীয় বিদ্যুৎ সরবরাহের 5%। টাকার অঙ্কে যা দাঁড়ায় প্রতি বছরে 5,000 কোটি টাকা। এখানেই শেষ নয়, নিয়ন্ত্রণহীন এই অটোরিকশার যান্ত্রিক সক্ষমতা আর সড়কে নিরাপত্তা নিয়েও রয়েছে প্রশ্ন। বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী দুর্ঘটনার 15% কারণ এই ব্যাটারি চালিত অটোরিকশা। এতে তো আমার ব্রেক নেই, অ্যাক্সিডেন্টের হারটা অনেক বেড়ে যায়। আগে ছিল গলিতে গলিতে, এখন মেইন রোডে রোডে। কোনো পরিবহন ব্যবস্থাটাকে আরেকটু উন্নত করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, গেল অন্তর্বর্তী সরকারের 1.5 বছর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে অটোরিকশার চলাচল। তার সাথে আছে আওয়ামী লীগের 15 বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অটোরিকশা আর চার্জিং পয়েন্টের অবৈধ বাণিজ্য। এমন অব্যবস্থাপনায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণের কথা ভাবছে বর্তমান সরকার। প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে তাদেরকে কোথাও, যেহেতু তারাও রুটি রুজির বিষয় আছে, মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে একটু অন্যত্র স্থানান্তর করা যায় কিনা একটা চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরেই আমরা এই ব্যাটারি চালিত রিকশার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। সিটির বাইরে রিকশা ঢাকা শহরে চলাচল করতে পারবে। ঢাকা শহরের যারা আছে তারাই ঢাকা শহরে চলাচল করবে এবং আমরা তাদের লাইসেন্সটা আমরা সেইভাবেই নির্ধারণ করব এবং কোনো অবস্থাতেই মানে কোনো ডিস্ট্রিক্টের রিক্সা ঢাকা শহরে আসতে পারবে না, ইভেন উত্তরের রিক্সা দক্ষিণে আসতে পারবে না। সড়কের যেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন এবং যানজট নিয়ে
যেই দীর্ঘদিনের সমস্যা, আবার অন্যদিকে এই লাখো মানুষের জীবিকা, সব কিছু মিলিয়ে যেমন সরকারের নতুন পরিকল্পনা, ঠিক নিরীক্ষণ এবং নতুন রুট পারমিট কতটা বাস্তবায়িত হবে সেটি এখন দেখার প্রশ্ন। অটোরিকশা কেন্দ্রিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত প্রায় 1.5 কোটি মানুষের জীবিকা। সংশ্লিষ্টরা বলছেন সরকারের মূল চ্যালেঞ্জ এই বিশাল জনসংখ্যার পুনর্বাসন। হাইকোর্টের রিট পেন্ডিং ঠিক আছে, সংশ্লিষ্ট রিটে কোনো অন্তর্বর্তী আদেশ যেহেতু নেই, সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় যে অটোরিকশা নিয়ন্ত্রণ করার জন্য, তাহলে সেক্ষেত্রে সরকার নিতে পারেন তার এক্সিকিউটিভ আদেশে। ব্যাটারি রিক্সা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমি মনে করি অনেক ক্ষেত্রে সরকারের সঠিক পলিসির একটা অভাব রয়েছে। তো ওয়ার্কশপগুলো যেখানে তৈরি হচ্ছে সেগুলোকে আজকে থেকে বন্ধ করে ফেলতে হবে। ব্যাটারি রিক্সাকে যেমন আমাদের সরাতে হবে, পাশাপাশি গণপরিবহনকে প্রায়োরিটি দিয়ে আমার এই ট্রান্সপোর্ট সিস্টেম ঢেলে সাজাতে হবে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা, রাজপথে শৃঙ্খলা ফেরানো আর 1.5 কোটি মানুষের অন্ন যোগান, এই 3 ভারসাম্য বজায় রেখে সরকার কতটা সফল হয় এখন সেটাই দেখার বিষয়। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে শখের বাসে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালাচ্ছে শিশু কিশোররা। আঞ্চলিক সড়ক ছাড়িয়ে বন্ধুদের নিয়ে প্রতিযোগিতা করে দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়কেও। ট্রাফিক আইন না মানায় বেপরোয়া গতিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হেলমেট ব্যবহার না করা হচ্ছে প্রাণহানি। জেলা প্রশাসন বলছে অপ্রাপ্ত বয়স্কদের এমন যানবাহন চালানোতে বাড়ছে কিশোর অপরাধ। পুলিশের দাবি, শুধু আইন দিয়ে শিশু কিশোরদের আটকানো সম্ভব নয়, প্রয়োজন সচেতনতা। শাহাদাত আকনের ক্যামেরায় সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। মাদারীপুরের রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামের আকরাম ব্যাপারীর 15 বছরের ছেলে ইয়াছিন অসুস্থ রোগী নিয়ে 30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছে জেলার 250 শয্যা হাসপাতালে। হর হামাশা প্রতিনিয়তই মহাসড়কে গাড়ি চালাচ্ছে সে। এদিকে 10 বছরের এক শিশু তার 2 বন্ধুকে নিয়ে ঝড়ের গতিতে চালাচ্ছে মোটরসাইকেল। নেই কারোই হেলমেট। ট্রাফিক আইন সম্পর্কে প্রশ্ন করলে উত্তরও দিতে পারছে না এই শিশু। এমনই প্রতিদিনই জেলার মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে শখের বশে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালাচ্ছে শিশু কিশোররা। নিয়মনীতির তোয়াক্কা না করে এমন যানবাহন চালাচ্ছে তারা। মানছে না ট্রাফিক আইন, এতে হচ্ছে ছোট বড় দুর্ঘটনা। আমার মা অনেক দূর থেকে আসছে, সে বলছে যে আমার একটু কষ্ট করে নামাই দেবে। হলো এই গাড়ি দিছে, তেল আমার দিছে, তোমার বাসা তো বাসা চালাইতে পারো, ও অনেক দিন ধরে চালায় গাড়ি। ঘুরতে বেরিয়েছিলাম, হেলমেট ছিল না, এই জন্য মামলা খাইছি। মামলাটা আসলে আমরা 3 জন একসাথে উঠছি আর হেলমেট আনা হয়নি। জেলা প্রশাসনের দাবি, অপ্রাপ্ত বয়স্কদের এমন যানবাহন চালানোতে বাড়ছে কিশোর অপরাধ। 18 বছরের নিচে মাইনর, তাদের বেলায় আসলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়াটা অনেকটা জটিল হয়ে দাঁড়ায়। তারপরও আমরা তাদেরকে কিশোর যে সংশোধনাগার সেখানে আমরা পাঠানোর চেষ্টা করি। তাদের পরিবারকে আমরা সংযুক্ত করি এবং জরিমানা করলে পরিবারকে আমরা জানাই এবং পরিবারকে তার যে অপরাধ এই বিষয়গুলি আমরা অবহিত করি। এদিকে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রতি মাসে 600 থেকে 700 মামলা দিচ্ছে হাইওয়ে পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ। তবুও কমছে না এমন অপরাধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিবারের পাশাপাশি এগিয়ে আসতে হবে জনপ্রতিনিধিদেরও। গার্ডিয়ান আছে, তাদের এই বিষয়ে কিন্তু সজাগ থাকতে হবে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের থানা পুলিশের সাথে সংযোগ স্থাপন করে বিভিন্নভাবে সচেতনতামূলক আসলে কার্যক্রম আমাদের গ্রহণ করা উচিত। 10 থেকে 16 বছর বয়সী শিশু কিশোরদের দখলে জেলার অধিকাংশ সড়ক। খোঁজ নিয়ে জানা গেছে এদের অধিকাংশের বাবা প্রবাসী হওয়ায় সহজে যানবাহন চালানোর সুযোগ পাচ্ছে। পরিসংখ্যান বলছে প্রতি বছর গড়ে এমন যানবাহনে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অন্তত 15 থেকে 20 জন। পঙ্গু হয়েছে অনেকেই। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বাগেরহাটের মোংলায় কোস্টগার্ডের একটি ভাসমান স্টেশনে অতর্কিত হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার একদল দুষ্কৃতিকারী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে স্টেশনে অতর্কিত হামলা চালায়। এ সময় সরকারি সম্পত্তি, অস্ত্র ও গোলা বারুদ রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা চালান কোস্টগার্ড সদস্যরা। মোংলা থানা পুলিশ ও কোস্টগার্ডের অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলায় কোস্টগার্ডের 3 সদস্য সহ আহত হয়েছেন অন্তত 4 জন। কোনো হামলা, ভয়ভীতি বা বিভ্রান্তিমূলক অপপ্রচারে বাহিনীর চলমান অপারেশন বন্ধ করা যাবে না বলে জানিয়েছে কোস্টগার্ড। আবারও ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর মদনগঞ্জ সড়কটি। বড় বড় গর্ত আর খানাখন্দে পরিণত হয়েছে মরণ ফাঁদে। ছোট বড় যানবাহন উল্টে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর জোড়াতালি দিয়ে রাস্তাটি মেরামত করলেও কিছুদিন পরই আবার নাজুক অবস্থায় পরিণত হয়েছে। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। রাস্তা জুড়ে গর্ত, ফাটল আর খানাখন্দ, অধিকাংশ স্থানে উঠে গেছে পিচ। কিছু কিছু এলাকায় সড়কটি কাঁচামাটির রাস্তায় পরিণত হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ সড়কটির বেহাল অবস্থা দীর্ঘদিনের। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও মুন্সিগঞ্জ জেলার সঙ্গে সংযোগ থাকায় এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার ট্রাক, সিমেন্টবাহী লরি ও কাভার্ড ভ্যান সহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করে। এতে একের পর এক গর্ত সৃষ্টি হয়ে রাস্তাটি ঝুঁকিপূর্ণ ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। 12 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটির 3 কিলোমিটার এলাকার করুণ দশা। বিশেষ করে নবীগঞ্জ, বাগবাড়ি, কাইত্তাখালী, নোয়াদ্দা, ইস্পাহানি, ফরাজিকান্দা ও মদনপুর সহ আরও বেশ কয়েকটি এলাকার অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, 20 থেকে 25 টন ওজনের যানবাহন চলাচলের উপযোগী করে রাস্তাটি নির্মাণ করা হলেও এই রাস্তা দিয়ে 80 থেকে 150 টন ওজনের পণ্যবাহী ভারী যানবাহন প্রতিদিন চলাচল করে। রাস্তাটি আরসিসি ঢালাই দিয়ে স্থায়ীভাবে সংস্কারের দাবি স্থানীয়দের। দিনে একটা গাড়ি পড়ে জায়গা অ্যাক্সিডেন্ট হয়। এখানে একটা গাড়ি গেলে যেমন আগুনের মতন ধোঁয়া চলতেছে। মানুষ যখন থাকতো তা মানুষজন সব শেষ হয়ে যেত। সতর্কতা হন তাই মনে করেন যে পোল্ট্রি খাবেন, এটা নিশ্চিত। অটো উল্টে যাচ্ছে, গরিব মানুষ হাত পা ভেঙে যাচ্ছে। গাড়ি অনুযায়ী রাস্তাটার ওইভাবে মনে করেন যে কাজ করা হয় না। আমরা বুঝি যে কিভাবে রিক্সা দিয়ে বা গাড়ি দিয়ে আমাদেরকে রোগীগুলো নিয়ে আসতে হয়। রাস্তাটি দীর্ঘমেয়াদী সংস্কার এবং 4 লেনে উন্নীতকরণের জন্য প্রস্তুতি কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা সড়ক বিভাগ। 2 কিলোর যে মেরামত কাজ সেটা 80% সম্পন্ন করেছি। বাকি যে কাজটুকু বাকি আছে সেটা আমরা জুনের মধ্যে সম্পন্ন করতে পারবো। দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসাবে এই রাস্তাটা আসলে 4 লেনে উন্নীতকরণের জন্য যে প্রকল্প সেটার প্রস্তাবনা প্রস্তুতের কাজ আমরা চলমান রয়েছে। 2024 সালে 30 কোটি টাকা ব্যয়ে রাস্তাটি সংস্কার করেছিল নারায়ণগঞ্জ সড়ক বিভাগ। চলতি অর্থ বছরে আবারও 9 কোটি টাকা ব্যয়ে রাস্তাটির পুনর্নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয়েছে। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। অকাল বন্যায় ফসল জমিতে ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের মিঠামইনের কৃষকরা সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, কৃষিকাজে সম্পৃক্ত না হয়েও অনেকে সহায়তা পেয়েছেন। ভুক্তভোগী কৃষকরা বলছেন, সহায়তা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হচ্ছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে মাঠ প্রশাসন। নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত এপ্রিল ও মে মাসে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় কিশোরগঞ্জের হাওর। নষ্ট হয় হাজার হাজার হেক্টর জমির বোরো ধান। দিশেহারা হয়ে পড়েন অসংখ্য কৃষক। দেখা দেয় মানবিক বিপর্যয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় পাশে দাঁড়ায় সরকার। মিঠামইনের গোপদিঘি এলাকার চাষিদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত হলেও অধিকাংশের নাম নেই সরকারি সহায়তার তালিকায়। অভিযোগ উঠেছে, তালিকাভুক্ত অনেকেই আদৌ কৃষিকাজ করেন না। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র কৃষকরা প্রতিবাদ জানান এমন অনিয়মের। সরকার যে ভর্তুকি দিয়েছে আমরা এই অসহায় দুরগ্রস্ত কৃষকের জন্য দিছে, কিন্তু আমরা তা পাই নাই। 100% জমি করে না, এরা নাম অধিকাংশ আমরা পাইতেছি সিরিয়ালের নামে, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরা কেউই পাই না। আমি নাম লয়ে গেছিলাম ডিএসের দ্বারে, তার 8টার দরবার আমি বাহির রাখছি, তারপরে আমার নামটা দিল না। মেম্বারের কাছে গেছি, মেম্বারে আমার অনেক পেরেশানি করছে। যারা ফাওয়ান এরা পাইছে না, আর যারা না ফাওয়ানের ডাহাতায় সারি করে বিদেশ দেয় এরা টাকা পয়সা পাইছে। তালিকার মধ্যে দেখা গেছে 1 গড় 3 নামও আছে। যারা একদম করছে না, 5 বছর ধরে গৃহস্থী করে না, এর নামও আছে। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তা। তদন্তে অনিয়ম বা গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। তাদের প্রত্যেকের সাথে সমন্বয় করে তালিকাটা করা হয়েছে। তো তারপরও যদি অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত নয় বা বিদেশে অবস্থান করছে এরকম কারোর নাম তালিকাভুক্ত হয়ে থাকে, তো সেই সংশ্লিষ্ট নামের জন্য যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে আমাদের ইউনো মহোদয়ের সাথে কথা হয়েছে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মেম্বাররা শনাক্ত করেছেন কিংবা ওই কমিটির যারা মেম্বার আছে তারাই শনাক্ত করেছেন, সেক্ষেত্রে আমরা কমিটিকেই বলবো যে কীভাবে কী তালিকা তৈরি করা হয়েছে সেটা তারা পুনরায় যাচাই বাছাই করবেন। এরকম যদি সত্যতা পাওয়া যায় যেটা অভিযোগের প্রেক্ষিতে, আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিধি মোতাবেক ব্যবস্থা নেব। কিশোরগঞ্জে অকাল বন্যায় প্রায় 52,000 কৃষক ক্ষতিগ্রস্ত হন। এর মধ্যে হাওরের মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলার প্রায় 18,000 সহ জেলায় 29,500 কৃষককে সহায়তা দিয়েছে সরকার।
সময় সংবাদ, কিশোরগঞ্জ। ইরানে বড় ধরনের হামলার হুমকি দিয়ে কয়েক ঘন্টার ব্যবধানে সুর বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতির বিমান হামলা স্থগিতের ঘোষণা নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করেছেন তিনি। তবে তেহরান বলছে কোনো চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি। সম্ভাব্য চুক্তি, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুদ্ধবিরতি ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও আলোচনার কেন্দ্রে। ইরানে বড় ধরনের হামলার হুমকি দিয়ে কয়েক ঘন্টার ব্যবধানে সুর বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানে বিমান হামলা ও বোমা হামলার পরিকল্পনা বাতিলের কথা জানান ট্রাম্প। কারণ হিসেবে চলমান আলোচনায় অগ্রগতির বিষয়টি সামনে আনেন। তবে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। পোস্টে চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই জানানো হবে বলেও উল্লেখ করা হয়। এর আগে রাতেই ইরানে খুব বড় আকারের হামলা চালানোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। দেশটির খার্ক দ্বীপ সহ গুরুত্বপূর্ণ তেল স্থাপনা দখলের কথাও জানান তিনি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, সম্ভাব্য চুক্তি নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসেনি তেহরান। খসড়া চুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে বলেও জানান বাঘেই। একই সঙ্গে প্রস্তাবিত চুক্তির অনেক অংশেই ইরান সম্মতি দিলেও যুক্তরাষ্ট্র বারবার তাদের অবস্থান পরিবর্তন করেছে বলে দাবি করেন তিনি। চুক্তির ক্ষেত্রে তেহরান এখনও তাদের মৌলিক অবস্থানে অনড় রয়েছে বলে স্পষ্ট বার্তা দেন বাঘেই। তবে ইসরায়েল বলছে ভিন্ন কথা। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, সম্ভাব্য ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন, যেখানে আলোচ্য সমঝোতায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো, পারমাণবিক স্থাপনা ভেঙে দেয়া, ক্ষেপণাস্ত্র উৎপাদন সীমিত করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধের বিষয়ে ট্রাম্প আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেন, নতুন করে হামলা পাল্টা হামলা শুরু হলে সংঘাত আবারও পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, যার প্রভাব পড়বে বিশ্বজুড়েই। একটি শান্তিপূর্ণ, বিস্তৃত ও দীর্ঘস্থায়ী সমঝোতার মাধ্যমে সংকট সমাধানে দুই পক্ষকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। বিধানসভায় সই জালিয়াতির মামলায় সিআইডির জেরার মুখে ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যার আগে ভাবানী ভবনে হাজিরা দেন তিনি। প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিআইডির দফতর থেকে বেরিয়ে যান অভিষেক। এর আগে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া সই বিতর্কে তাকে তলব করে সিআইডি। অভিযোগ, স্পিকারের কাছে দেয়া তৃণমূলের চিঠিতে কয়েকজন বিধায়কের সই নিয়ে অসঙ্গতি রয়েছে। একাধিক বিধায়ক দাবি করেন তারা ওই চিঠিতে সই করেননি। ওই চিঠিতে দলের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেকের সইও ছিল। আগেও একাধিকবার হাজিরা এড়িয়ে যান তিনি। পরে গ্রেফতারের আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এরই জেরে সন্ধ্যা 6টার মধ্যে তাকে ভবানী ভবনে হাজিরা দিতে ও তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দেন আদালত। এখনও ব্রাজিলের অনুশীলনে যোগ দেননি নেইমার জুনিয়র। মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে নিজেদের আরও একবার ঝালিয়ে নিয়েছে সেলেসাও শিবির। পুরো দলকে একসঙ্গে পেয়েছে কার্লো অ্যানচেলত্তি, কিন্তু দেখা নেই নেইমারের। ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোর দাবি, বিশ্বকাপ মিশনের শুরুতে হলুদ জার্সিতে মাঠে নামার কোনো সম্ভাবনা নেই পোস্টের বয়। শঙ্কা আছে দ্বিতীয় ম্যাচ নিয়েও। ব্রাজিল সমর্থকদের হৃদয়ে আবারও সেই চেনা কম্পন, আবারও সেই অতি পরিচিত শঙ্কা। বড় কোনো টুর্নামেন্ট শুরুর আগেই নেইমার জুনিয়রের ইনজুরি যেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এক অলিখিত নিয়তি। মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে ব্রাজিলের মিশন শুরু হতে আর মাত্র কয়েকটা মুহূর্ত বাকি। ঠিক তখনই নিউ জার্সির ওয়াশিম কর্নার থেকে ভেসে এলো কষ্টের খবর, আর তাতেই নতুন করে মেঘ জমেছে সেলেসাও শিবিরে। নিউ জার্সির 80 একরের বিশাল আর সবুজে ঘেরা আরডব্লিউজে বার্নাবাস হেলথ রেড বুলস পারফরমেন্স সেন্টারে যখন কড়া রোদে ঘাম ঝরাচ্ছিলেন বাকি 25 জন ফুটবলার, তখন সেখানে ছিলেন না দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন। বৃহস্পতিবার সকালে কোচ কার্লো আনচেলত্তির অধীনে হওয়া রুদ্ধদ্বার অনুশীলনেও দেখা মেলেনি নেইমারের। কাফ স্ট্রেইনের পুরানো সেই চোট আবারও নতুন করে জেঁকে বসেছে তার পায়ে। মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে এই ফরওয়ার্ডের মাঠে নামা এখন কেবলই এক অলীক কল্পনা।
সংবাদ মাধ্যমের ক্যামেরাগুলো যখন বারবার ব্রাজিলের ডাগআউটে নেইমারকে খুঁজছিল, তখন আনচেলত্তির গম্ভীর মুখই বলে দিচ্ছিল ভেতরের অস্বস্তির কথা। মাঠের অনুশীলনে বল পায়ে ভিনিসিয়াস রাফিনহারা নিজেদের শতভাগ উজাড় করে দিলেও নেইমারের অনুপস্থিতি পুরো দলের আবহেই তৈরি করেছে এক অদৃশ্য শূন্যতা। মরক্কোর ম্যাচ তো বটেই, ব্রাজিলের টিম ম্যানেজমেন্টকে এখন সবচেয়ে বেশি ভাবাচ্ছে টুর্নামেন্টে নেইমারের ভবিষ্যৎ নিয়ে। চিকিৎসক প্যানেলের থেকে নিখুঁত কোনো নিশ্চয়তা এখনো মেলেনি। ফলে মরক্কোর ম্যাচের পর ব্রাজিলের যে পরবর্তী লড়াই, সেখানেও নেইমার আদৌ বুটজোড়া পায়ে গলিয়ে নামতে পারবেন কিনা তা নিয়ে ঝুলছে মস্ত বড় এক সংশয়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। জমকাল উদ্বোধনীর পর মাঠে গড়ালো ফিফা বিশ্বকাপ। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে 2-0 গোলে হারালো স্বাগতিক মেক্সিকো। দেশেও গ্রেটেস্ট শো অন আর্থের উত্তাপ। নতুন মেগা প্রকল্প নয়, চলমান প্রকল্প দ্রুতই বাস্তবায়নে জোর সরকারের। এডিপির 18% বরাদ্দ 15টি প্রকল্পে গুরুত্ব পাচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন খাত। এবং কাল কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প, যোগ দেবেন চকরিয়ার জনসভায়। পুরো জেলায় উৎসবের আমেজ।